খুব ভাইরাল হয়েছে জামাত ইসলামের। সেটা কি জানেন, বেহেশতের টিকিট বিক্রি করে জামাত ইসলাম, খুব ভাইরাল হয়েছে। আর ভাইরাল হওয়ার পিছনে কারণও আছে। সরকার কি তারেক রহমানের জন্য অপেক্ষা করছে? না, সময় শেষ হয়ে গেছে, তারেক রহমানের মেয়াদ শেষ। দর্শক, নির্বাচনের তফসিল ঘোষণা, সব প্রস্তুতি শেষ। আসসালামু আলাইকুম, এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ক্ষমতা ছেড়ে জনগণের মাঝে আসলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল বুধবার কিন্তু তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন, লাল পাসপোর্টও কিন্তু জমা দিয়েছে এবং তার যে সম্পদের হিসাবের পরিমাণ সেটাও কিন্তু ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়ে জুলাই আন্দোলনের যে বিশেষ কর্ণধার ব্যক্তি ছিলেন তার মধ্যে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজনকে বিশেষভাবে ধরা হয়। সেই সাথে আগামী দিনে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সে কিন্তু একটি এমপি পদপ্রার্থী। তবে সে কোন দলের, বিএনপি, জামাত নাকি এনসিপি, অন্য দলের হয়ে আসলে কোন দলের পক্ষ থেকে সে এমপি নির্বাচন করবে, বিস্তারিত থাকছে কিন্তু এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই ধারাবাহিকভাবে দেখতে থাকুন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সেই সাথে কে কোন জায়গা থেকে, কে কোন দল থেকে কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর চলুন দেখে আসি আজকের ভিডিওর বিস্তারিত। সজীব ভুঁইয়ার কথা, নেতৃত্বের দ্বন্দ্বের কারণেই যে তার এনসিপিতে যাওয়া হলো না, হচ্ছে না, সেটা এখন একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। এনসিপিতে তিনি সাংগঠনিক সহ নির্বাচনী সমস্ত দায়িত্ব নিয়ে যাওয়ার এক ধরনের ফয়সালা হয়েছিল, যেটাতে বাদ সেধেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এখন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব প্লাস নির্বাচনের সমস্ত দায়িত্ব নিয়েই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই দলটিতে আসার কথা ছিল। কিন্তু মাঝখানে এই খবরটা তৈরি হলেও আমরা দেখেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি পদত্যাগ করছেন, এরকম খবর ছড়িয়ে পড়েছিল। পরবর্তীতে তিনি জানিয়েছিলেন যে তিনি এনসিপিতেই থাকছেন, অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির কারণেই এনসিপিতে যাওয়া হলো না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এটা এক ধরনের মানে নিশ্চিত তথ্যই মনে হচ্ছে বিভিন্ন দিকের নানা ধরনের ইনফরমেশনের ভিত্তিতে। আজকে রাতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি গণমাধ্যমকে টেলিফোনে নিশ্চিত করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে আসতে চাচ্ছেন। এই চাওয়াটি কি হঠাৎ করে আজকেই তৈরি হয়েছে, নাকি এই চাওয়াটা একটা পর্যায়ে যাওয়ার পরেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং ঢাকা 10 থেকে তিনি যে নির্বাচন করবেন সেই নির্বাচনটা গণ অধিকার পরিষদ থেকেই করবেন? আর গণ অধিকার পরিষদ যদি বিএনপির সঙ্গে জোট করে সেই ক্ষেত্রে ঢাকা 10 আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বিএনপি ছেড়ে দেবে, সেরকম কি ব্যাপার শেষ পর্যন্ত রাজনীতির ইকুয়েশনে দেখতে যাচ্ছি? চ্যানেল 24 যেটা নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ। রাশেদ খান, অর্থাৎ রাশেদ খান বলেছেন, কি বলেছেন? সদ্য পদত্যাগপত্র জমা দেওয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ অধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানাচ্ছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। অর্থাৎ এর আগেও গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন। চ্যানেল 24-এর সঙ্গে মোবাইল ফোনে আলাপকালে এই তথ্য জানিয়েছেন রাশেদ খান। রাশেদ খান বলেছেন গণ অধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ। আগেও তিনি গণ অধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে, তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নেতৃত্ব পর্যায়ে তার মানে আভাসটা মোটামুটি ক্লিয়ার যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ যদি তাকে দেয়া হয় তাহলে তিনি হয়তো গণ অধিকার পরিষদে জয়েন করতে পারেন। সেই প্রশ্নের সরাসরি তৈরি হয়েছে, সেই প্রশ্নটাও রাশেদ খানের ক্ষেত্রে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে রাশেদ খান বলেছেন আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
এর আগে সন্ধ্যায় আমরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে পদত্যাগ করতে দেখেছি এবং প্রধান উপদেষ্টা তিনি সহ মাহফুজ আলম দুইজনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে এই স্বল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ সেটা স্মরণীয় হয়ে থাকবে। যদিও বহু বিতর্কের জন্ম দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেরকমটাও আমরা দেখেছি। এখন তাহলে কি গন্তব্য শেষ পর্যন্ত এনসিপি না হয়ে বিএনপি না হয়ে গণ অধিকার পরিষদ হচ্ছে? আর গণ অধিকার পরিষদে কি তিনি দুটো কারণে যাচ্ছেন? এক, সাধারণ সম্পাদকের পদটা পাওয়া, দুই, ঢাকা 10 আসনটা নিশ্চিত হওয়া। গণ অধিকার পরিষদ যেহেতু বিএনপির সঙ্গে জোট করবে বলে আমরা জানি, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদের আসন সংখ্যা 2-এর জায়গায় কি 3 হয়ে যাবে? রাশেদ খান, নুরুল হক নূর এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনজনকে কি বিএনপি গণ অধিকার পরিষদের জন্য ছাড়বে? সেদিকেই যাচ্ছে। আর যদি ঢাকা 10 আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ছাড়তে হয়, তাহলে এর আগে যাকে ঘোষণা দেওয়া হলো 36 আসনের মধ্যে একটি আসনে ঢাকা 10-এ একজনকে নির্বাচিত করেছে বিএনপি, সেটা কি পরিবর্তন হতে চলেছে? রাজনীতিতে কত কিছুই না হয়। একদিনের মধ্যে গণ অধিকার পরিষদে যাচ্ছেন এই আলোচনা যেহেতু এসেছে এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকই সেটা নিশ্চিত করেছেন, এর পরের চমক তাহলে অপেক্ষা করছে মাহফুজ আলমের জন্য। মাহফুজ আলম কোন দলে যাচ্ছেন? তিনি কি শেষ পর্যন্ত বিএনপিতেই যাবেন? আর বিএনপিতে গেলে লক্ষ্মীপুর 1 কি মাহফুজ আলমকেই ছেড়ে দেবে বিএনপি? অনেক কিছুই বাকি এখনো। কালকে যখন তফসিল ঘোষণা হবে সন্ধ্যায়, কালকের মধ্যেও অনেক খবর আরও তৈরি হতে পারে বলে ভাবছেন অনেকেই। দর্শক, এরপরের স্টেপ কি? আপনি কি মনে করছেন মাহফুজ আলম তাহলে তিনি ভিন্ন আরেকটা দলে যাচ্ছেন এবং তারা দুজনই তাদের নির্বাচনে নিজের নিজের সিটে জয়লাভ নিশ্চিত হওয়ার জন্য যা যা করা দরকার সেগুলোই করবেন? একটা ভিডিও দেখাইতে পারুম, দিলে ভাই ওই যে কপিরাইট দেয়, দিমু না। 10টা কেন, আমি 100টা ভিডিও দেখাইতে পারুম। সব দল থেকেই জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। বলা হচ্ছে ভাই আমার এখানে মার্কায় ভোট দেন, আপনি সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন, একটা ছোট্ট গল্প বললে আপনারা বুঝতে পারবেন। এক লোক গাড়ি দিয়ে যাচ্ছিল, খুব মেজাজে, খোশ মেজাজে যাচ্ছিল, গান শুনতেছিল, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। ড্রাইভার হঠাৎ গানটা কমায় দেয়, গাড়িটা থামায় দেয়, কারণ সামনে ওয়াজ হচ্ছে, রাস্তা হালকা জাম আছে। ড্রাইভার গান বন্ধ করাতে ওই যে ধনী মানুষটার মুড অফ হয়েছে। এই গান বন্ধ করলা কেন? স্যার ওয়াজ হইতেছে তো এই জন্য, মানুষের খারাপ ভাববে। ও আচ্ছা। হঠাৎ কইরা ওনার কানে ওয়াজের কথা ভাইসা আসতেছে। ওইখানে যে ওয়াজ করতেছে উনি বলতেছে, মানে ওই মাওলানা বলতেছে যে আপনার যা কিছু আছে সব কিছু এই দুনিয়াতেই রাইখা যাইতে হবে, খালি হাতে যাইতে হবে, উপরে কিচ্ছু নিয়ে যাইতে পারবেন না। এটা তার মাইন্ডে ঢুকে। কি বলে কিচ্ছু নিয়ে যাইতে পারুন না? কারণ কি জানেন, বড় লোকের একটা ইগো প্রবলেম আছে, তার এটা মাইন্ডে লাগছে। কি কয়, নিশ্চয়ই কোনো উপায় আছে কিছু উপরে নিয়ে যাওয়ার। আমার যে ধন সম্পদ এটা আমি উপরে নিয়ে যাইতে চাই, দেখি কে আমার এই বুদ্ধিটা দিতে পারে। উনি এটা খুব মাইন্ডে নিয়ে উনি অফিসে চলে গেল এবং ওনার কর্মচারীদের ডাকলো। ফ্যাক্টরিতে ওনার 10,000-এর উপরে কর্মচারী আছে। সবাইকে ডাইকা জিজ্ঞেস করলো যে আমাকে যে উপদেশ দিতে পারবে যে আমার এই ধন সম্পদ আমি উপরে নিয়ে যাইতে চাই, সেই ব্যবস্থা যদি কেউ কইরা দিতে পারে আমি তাকে 10 কোটি টাকা দেব। সবার মধ্যে মুখ চাওয়া চাই, সবাই ভাবতেছে কি বলে স্যারের কি মাথা খারাপ হয়ে গেল? কেউ কোনো উত্তর দিতে পারলো না, সবাই চইলা গেল। ঘরে বৈশা আছে, এর মধ্যে তার বাসার খুব খাস চাকর আছে একটা, তার সে এসে বলতেছে যে স্যার আপনি যে আপনার সয় সম্পত্তি ধন সম্পদ সব উপরে নিয়ে যাইতে চান, এটার ব্যবস্থা কইরা দিতে পারবে একজন। কে? এখানে একজন জামাত ইসলামের প্রার্থী দাঁড়াইছে, তারা নাকি জান্নাতের টিকিট বেচতেছে, আমি শুনছি। তাইলে আপনি তাকে ডাইকা কথা বলেন, নিশ্চয়ই সে একটা ব্যবস্থা কইরা দিতে পারবে। তার তো মাথার মধ্যে ঢুকা গেল, হ্যাঁ কথা ঠিক, সঙ্গে সঙ্গে ডাকছে। আর যাকে ডাকছে সে তো ভাই প্রার্থী। হায় হায়, এত বড় ধনী লোক ডাকছে, উনি ছুইটা চলে আসছে। আসার পর বলতেছে আমার এই ধন সম্পদ সব কিছুর একটা অংশ আমি উপরে নিয়ে যাইতে চাই, আমার অ্যাডভাইস করো। তুমি যদি আমার অ্যাডভাইস করো তোমারে আমি ভোট দেবো।
সত্যি তো আমারে ভোট দিবেন? আমি যদি আপনার একটা রাস্তা দেখাইতে পারি, যদি আপনি আমাকে ভোট দিবেন, কথা দিলেন, ওকে, তাহলে শুনেন। আপনি তো কিছুদিন আগেই আমেরিকায় গেছিলেন। হ্যাঁ গেছিলাম। তো ওইখানে কি বাংলাদেশের টাকা নিয়ে গেছিলেন? না, আমি ডলার নিয়ে গেছি ওইখানে। ও আচ্ছা, তারপর ওইখান থেকে কই গেলেন? ওইখান থেকে আমি ইংল্যান্ডে গেছিলাম আমার একটা কাজে। তো তাহলে ইংল্যান্ডে যাওয়ার সময় কি আপনি ওই ডলার নিয়ে গেছেন? না, আমি ওই ডলার চেঞ্জ কইরা পাউন্ড নিয়ে গেছি। ও আচ্ছা, তারপরে কোথায় গেলেন? এরপরে আমি চলে আসলাম ইন্ডিয়াতে, দিল্লিতে। ওইখানে আপনি কি নিয়ে গেলেন? ওই পাউন্ড? না না, ওইখানে আমি রুপিয়া নিয়ে গেছি। ওই কারেন্সি চেঞ্জ করে, মানে পাউন্ড চেঞ্জ করে আমি রুপিয়া নিয়ে গেছি। তো তাহলে আপনি তো পৃথিবীর বহু দেশেই ঘুরছেন। হ্যাঁ ঘুরছি। তো সব দেশেই তো আপনি কারেন্সি চেঞ্জ করে যাইতে হয়েছে, ওই দেশের কারেন্সি নিয়ে যাইতে হয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি আপনি যে বেহেশতে যাবেন ওইটারও কারেন্সি আছে, ওই কারেন্সিটা আপনি চেঞ্জ করে নিয়ে যাইতে হবে। আপনার যে ধন সম্পদ আছে এটাকে কারেন্সিতে চেঞ্জ করতে হবে। আর ওই কারেন্সিটা কি? আর সেই কারেন্সিটার নাম হচ্ছে নেক কাজ, সোয়াব কাজ। আপনি নেক কামাবেন, সোয়াব কামাবেন, তাহলে আপনি ওই কারেন্সিটা পাওয়া যাবেন বেহেশতে যাবার। আমি কি আপনারা বুঝাইতে পারছি? তখন ওই ধনী লোক বলতেছে, ভাই ধনী লোক হইলো ভাই, অহংকার যতই থাকুক সত্যটা তো বুঝতে পারে। সে বুঝতে পারছে যে আমি যে বিভিন্ন দেশে যাই, যেভাবে কারেন্সি চেঞ্জ কইরা, ঠিক তেমনি বেহেশতে যাইতে হইলো আমাকে কারেন্সি চেঞ্জ করতে হবে। আর ওই কারেন্সির নাম কি? বেহেশতের কারেন্সির নাম সোয়াব, নেক কাজ। তার মানে আমার ধন সম্পদ সব গরিবের মধ্যে আমি যদি বিলিয়ে দেই, গরিবকে সাহায্য করি, তাহলে তো আমি একটা নেক কাজ করলাম, সোয়াবের কাজ করলাম। তখন ওই লোক বলতেছে, জি স্যার, এইটাই সোয়াব। আর এভাবে সোয়াব কামাইতে পারলে আপনি অবশ্যই বেহেশতে যাইতে পারবেন। বুঝছেন ব্যাপারটা আমি কি বলতে চাইছি? এই কথাটা আমি গল্প বললাম, কিন্তু আপনাদেরকে বুঝাইতে পারছি যে জামাতে ইসলামের ওনারা এই ধরনের কথা তো নতুন কিছু বলে না। এটা তো ওনারা জন্মলগ্ন থেকেই বলে আসতেছে। জামাতে ইসলাম যেদিন থেকে জন্ম নিছে সেদিন থেকেই তো ওনারা তসবি হাতে নিছে। এই তসবি তো ভাই এই সামনে নির্বাচন আসবে, ওই নির্বাচনকে কেন্দ্র করে ওই তসবি হাতে নেয় নাই, তাই না? ওনারা এই ভালো কথাগুলা, এই দিন দুনিয়ার কথাগুলা ওনারা তো অনেক আগে থেকেই বইলে আসতেছে। আর সেই জন্যই এখন বলা হয় যে ওনারা বেহেশতের টিকিট বেচে, কারণ ওনারা বেহেশতে যাবার পথ দেখায়। আমি বুঝাইতে পারলাম? যাই হোক, এবার চলে আসি। দেখেন আমাদের তারেক রহমান সাহেব, উনি যা কিছু বলে তাই ভাইরাল হয়ে যায়। খেয়াল করছেন আপনারা? দেখেন উনি যখন থেকে মুখ খুললো, মানে ওই যে ৭১-এর দিকে টাইনা নিয়ে গেল, তখন থেকে দেখেন এবার কেয়ার হাসপাতাল থেকে সবাই চোখ চলে আসলো নির্বাচনের দিকে, রাজনীতির দিকে। এবার কেয়ার হাসপাতালে কি হচ্ছে না হচ্ছে পত্রিকায় দেখবেন এখন আর হেডলাইন হচ্ছে না। বেগম খালেদা জিয়া কেমন আছে না আছে আমরা এটা নিয়ে অনেক রকম গুজব শুনতেছি, কিন্তু আমি বিশ্বাস করি উনি অবশ্যই বেঁচে আছে। গুজব ছড়ায় দেওয়া হচ্ছে যে উনি বেঁচে নাই, ওনাকে আর্টিফিশিয়াল ভাবে, ওনাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। এরকম হইতে পারে না ভাই। বাংলাদেশের হাসপাতালের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে আর এটা বাইরে প্রকাশ হবে না, এটা কোনো কথা? ওইখানে নার্স যাচ্ছে না, অনেক রকম ডাক্তার যাচ্ছে। আসলে হয়েছে কেন জানেন? ডাক্তার জাহিদ সাহেব, যিনি আবার রাজনীতির সাথেও জড়িত, বিএনপির রাজনীতির সাথেও জড়িত, উনি আবার বেগম খালেদা জিয়ারও ডাক্তার। উনি একদিন কথা বলতে যায়া কান্না কইরা ফেলছে। ওই থেকেই ভাই এই গুজবটা ধীরে ধীরে ছড়াইতেছিল যে উনি কেন কান্না করলেন। আচ্ছা দেখেন, উনি তো হইলো দলের একজন ডাক্তার, ওনাকে দিয়ে বলাইলে এটা তো গুজব হবেই। উনি যদি ইমোশন প্রকাশ করে, কান্না করে, এটা তো গুজব আকার ধারণ করবেই। ডাক্তারদের এত ইমোশন থাকে না। নিরপেক্ষ একজন ডাক্তার যদি এইসব বলতো, কোনো কথা বলতো, তাইলে কিন্তু মানুষ বুঝা নিত। এখন দেখেন আরেকটা ব্যাপার আছে, ডাক্তাররা না বলুক, আমাদের সাংবাদিক ভাইদের কি কাজ? ওনাদের কি খালি একটাই কাজ, ভিতর থেকে কে আসবে আর ওনার বক্তব্য নিবে, একটা কন্টেন্ট বানাবে, যেই যাইতেছে সেই ভিতর থেকে আইসা একটা কথা বইলাই দিতেছে। এই যে পরশুদিন যাচ্ছে বেগম খালেদা জিয়া, ইংল্যান্ডে যাচ্ছে, এই যে হাসপাতালের সামনে আইসা হেলিকপ্টার নামতেছে, এই যে এয়ার অ্যাম্বুলেন্স আইতেছে, এয়ার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেছে, আবার ওইটা ফ্রান্স থেকে আনতেছে, রাশিয়া থেকে আনতেছে। এই যে কথাবার্তা যার যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে বইলা যাচ্ছিল, মাথাটা নষ্ট করে দিছিল। জানেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে ওই সাংবাদিকরা ওইখানে দাঁড়ায় থাকতো রাত দিন,
মনে হইতাছিল যে কে কার আগে মৃত্যুর খবরটা দিবে, এরকম একটা প্রতিযোগিতা চলতেছিল। আপনারা খেয়াল করে দেখেন, সঠিক সাংবাদিকতা এটা না ভাই, আমাদের দেশের সাংবাদিকদের না ভাই ওই আগের অবস্থায় রয়ে গেছে, কোনো কিছু অনুসন্ধান কইরা বাইর কইরা আনতে পারে না। হাসপাতালের ভিতরে কি হচ্ছে ঢাকার ভিতরে এইটুক অনুসন্ধান কইরা সত্য নিউজটা কেউ দিতে পারে না। সবাই শুধু ওই সূত্র ধইরা কথা বলে, শোনা গেছে, অমুকে বলছে, অমুকের কাছে এটা শুনছি, সব কিছু অমুক আর তমুকের উপর দিয়া চালায় দেয়। যেমন চালায় দিছিল তারেক রহমান সাহেব, অমুকে এটা বলছে, অমুক দল এটা বলছে, অমুক দল, নাম কিন্তু নেয় না। এর মধ্যে একটা কথা ওনার আবার ভাইরাল হয়েছে, সেটা হলো গিয়া যে প্রার্থী দেখা ভোট দিবেন না সিম্বল দেখা, মানে ওই যে প্রতীক দেখা, এটা মহা ভাইরাল এখন। সবাই বলতে চাচ্ছে ভাই প্রার্থী তো চোরটা হইতে পারে, তাই না? যেমন ওই যে বৌদি ছিল পাহাড়ি অঞ্চলে, ওই যে খাগড়াছড়ির দিকে বৌদি ইয়াবা ব্যবসায়ী, সেও তো ভাই নৌকার প্রার্থী ছিল, নৌকা মার্কা দেখা সবাই ভোট দেওয়া দেয়। ওই প্রার্থী দেখা ভোট দিতে হবে, এইটার সঙ্গে তারেক রহমান সাহেব একমত না। উনি বলছে প্রতীক দেখা ভোট দিতে হবে। ঘটনাটা কি জানেন, উনি কিন্তু উনার দলের জন্য এই কথাগুলা বলছে। পুরা বক্তব্যটা যদি শুনেন, ওই কাট বক্তব্যটা শুনলে মনে হচ্ছে যে উনি বোধহয় ঠিক কথাটা বলে নাই। কথা যে ঠিক বলে নাই এটা আবার ঠিক আছে, কিন্তু উনি ওই মুহূর্তে ওই কথাগুলা বলতেছিল কেন? উনার দলের মধ্যে ওনার নিজেরা নিজেদেরকে মেনে নিচ্ছে না। হ্যাঁ, যার জন্য বলছে যে তোমরা প্রার্থী দেখো না, তোমরা প্রতীক দেখো। যারা ধানের শীষে দাঁড়াইছে তাদের জন্য এই কথাটা বলছে। বিভিন্ন অঞ্চলে দেখছেন না, একজনকে নমিনেশন দিছে আর 4 জন প্রতিবাদ করতেছে, মিছিল করতেছে, হামলায় করতেছে। হয়েছে তো ভাই ঘটনা, মারামারি হয়েছে, এর মধ্যে ভাই বিদায়ও হয়েছে, এরকম ঘটনা তো ঘটছে। ওই ঘটনাগুলো যেন না ঘটে মিল করাইবার জন্য যে তোমরা প্রতীক দেখা ভোট দাও, প্রার্থী দেখতে যাও না। কিন্তু প্রার্থী না দেখলে তো হবে না। ওই যে আমি যেমন বদির কথা বললাম, এমন অনেক বদি বাংলাদেশে ছড়ায় ছিটায় আছে। প্রার্থীকে দেখতে হবে সে উপযুক্ত কিনা। এই 24-এ আইসা, মানে এই 25-এ আইসা এগুলো আসলে অনেক পুরনো আমলের রাজনীতি হয়ে যাচ্ছে। নতুন রাজনীতিতে যেটা বলে সেটা কি জানেন, কে প্রার্থী সেটাই দেখতে হবে, কার কি প্রতীক সেটা না। আর ওই প্রতীকের ভাই একটা 23 মেয়েরা দিছে সরকার। হ্যাঁ, আপনি অন্যের প্রতীক নিয়ে রাজনীতি করবেন, সেই রাস্তা বন্ধ। যার জন্য দেখেন না কে জোট বানাইতে পারতেছে না, জোট বানায় আর ভাঙ্গা পড়ে, জোট বানায় আর ভাঙ্গা পড়ে। এর মধ্যে ভিপি নূরকে তো দেখলাম ওই যে পিং পং বলের মতো খালি লাফাইতেছে, একবার এদিকে যায় একবার এদিকে যায়। মানে কে কয়টা সিট দিবে ভাই, ওনাকে কি সিট দিবে? ওনাকে দিলে ওনার সিটটাই দিবে। হ্যাঁ, ভিপি নূর সাহেব আপনাকেই দিতে পারে, তাও আপনি নিজেই দেখছেন আপনার এলাকায় যায়া বিএনপিরা মাইনা নিবে না তো আপনাকে। কারণ বিএনপিরা ওনারা 16 বছর অনেক জুলুম অত্যাচার সহ্য করছে, তো সহ্য করছে না, এত জুলুম অত্যাচার সহ্য কইরা আপনাকে ছাইরা দিবে? ওনাদের নিজস্ব নেতা আছে না, যে নেতা ওই বিপদের সময় ওনাদেরকে পয়সা দিয়ে হেল্প করছে, জেলখানা থেকে ছুটাইছে। আমার নিজের দেখা মামলাও আছে একটা ভাই, একদম বড় নেতা ফোন কইরা বিএনপির, উনি গোপনে কিন্তু টাকা পয়সা দিয়া ওনার লোকজনকে থানা থেকে জেলখানা থেকে ছুটাইতো। তাহলে ওই নেতাকেই তো চাইবে তারা, ওইখানে যায় কেউ ভাগ বসাইবেন, এটা হইতে পারে না। ওই প্রতীকের ব্যবসা বন্ধ তো ভাই। প্রতীক দেখে না, দেখতে হবে মানুষটা কেমন। অরিজিনাল মানুষটার উপরেই নির্ভর করে সব কিছু ভাই। ধরে নেন আমাদের এই 15 মাস আগে ডক্টর ইউনূস স্যার যদি না আসতো, অন্য কেউ যদি আসতো, ধরে নেন অন্য কেউ আসলে এতদিনে আপনারা কি দেখতেন? এতদিনে দেখতেন আওয়ামী লীগ আবার এখানে রাজনীতিতে চলে আসছে, আবার একটা নির্বাচন দিতেছে, আবার গৃহযুদ্ধ হয়ে যেতে পারতো, অনেক কিছু হয়ে যেতে পারতো ভাই, কেউ ঠেকাইতে পারতেন না। তার মানে মানুষ বিরাট ফ্যাক্টর তো ভাই। সব মানুষকে দিয়ে তো আর সব কাজ হয় না, হইতে পারে না। মানুষের মধ্যে ভেদাভেদ আছে। ভালো মানুষটাকে বাইছা নিতে হবে। প্রতীক বাইছা নিলে ওই আগের রাজনীতিতে আবার ফেরত যাইতে হবে। কিন্তু আগের রাজনীতি কি চলবে? চলবে না। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা সুন্দর কথা বলি, সুন্দর না মজার আপনারা বুঝা নিয়েন কথাটা কেমন। যেমন শেখ হাসিনা কিছুক্ষণ আগে দেখলাম ভারতের একটা পত্রিকায় উনি খুব দুঃখ প্রকাশ করছে, ওনার খুব কষ্ট হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য। বেগম খালেদা জিয়ার অবস্থার উন্নতি চায়, উনি আল্লাহর কাছে দোয়া করতেছে। ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা বুঝেন। এই মানুষটাই কিন্তু
লন্ডনে যায়া, লন্ডনে দাঁড়ায়া ওইখানে ওনার কর্মীদের সামনে কিন্তু চিৎকার কইরা বলছিল, মরে 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 না, আমি তো অনেক কিছু করছি, একটা কাজের মেয়েও দিছি, আইনে সেটা দেওয়া উচিত হয় নাই, কিন্তু আমার নিজের পাওয়ারে আমি দিছি, আর লিভার পচা গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে, লিভার পচে কাদের, কি খাইলে লিভার পচে, এই ধরনের কথা বলছে না। দেখেন ওনার ভিতরে একটা চেঞ্জ চলে আসছে। এই চেঞ্জটা কেন আসছে? শুধু রাজনীতি, শুধু এই চোদু জনতাকে চোদু বানাইবার জন্য উনি একটা ইঙ্গিত দিয়ে দিল, কিন্তু আপনাদেরকে একটা ইঙ্গিত দিয়ে দিল যে আমি যদি নির্বাচন নাও করতে পারি, তোমরা কিভাবে কোথায় ভোট দিবা এটা বুঝা নিবা আমার কথা থেকে। হ্যাঁ, ওনার কথা থেকে বুঝা নিতে হবে। দেখেন কি সুন্দর একটা মিল। ওনারাও ৭১-এর ব্যবসা করতো, ৭১ নিয়ে কথা বলতো, রাজাকার নিয়ে কথা বলতো, এবং দেখেন আজকে শেখ হাসিনাও একই কথা বলতেছে, একই রকম ভাষা, একই রকম সুর। এই যে সুরের সুর মিলা গেল, এতে একটা ভোটের রাজনীতি কিন্তু হয়ে গেল। এটা মাথায় রাখবেন। এরকম অনেক কথাই আমরা শুনতে পারবো, কিন্তু আমরা যারা ভোটার আমরা সচেতন থাকব, কারণ আমাদের উপরেই নির্ভর করে, হ্যাঁ, একটা দেশের ভবিষ্যৎ আমাদের উপরে নির্ভর করে। ওই যে একটা গল্প শুনাইলাম না, উপরে যাওয়ার জন্য যদি আপনি জান্নাতে যাইতে চান তাহলে কারেন্সি নিতে হবে, আর সেই কারেন্সিটা কি? নেক কাজ, সোয়াব কাজ। আর ওই নেক কাজটার মধ্যেই পড়ে, ওই সোয়াব কাজটার মধ্যেই পড়ে দেশের নির্বাচন এবং ভোট, এবং সেটা আপনার উপরে নির্ভর করে, আমার উপরে নির্ভর করে। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।